আজকের গল্প হলো খোকাবাবুর পরিবর্তন। রাইচরণে যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করতে আসে তখন তার বয়স 12। যশোরের জেলায় বাড়ি, লম্বা চুল, বড় বড় চোখ, শ্যামবর্ণে চিপচিপে পালক, জাতিকে কায়স্থ, তাহার প্রভুও কায়স্থ। বাবুদের 1 বছর বয়স্ক এক শিশুর রক্ষণের পালনের জন্য সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল। সেখান থেকে কালে রাইচরণের কক্ষ হইতে স্কুল ছাড়িয়া কলেজে, অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সি প্রবেশ করেছিলেন। রাইচরণে এখন তাহার ভিত্ত হইছে, তাহার আর কোনো মন্দির নেই, মাথা ঠাকুরানী ঘরেই আছেন। সুতরাং অনুকূলের ওপর রাইচরণের পূর্ব যতটা অধিকার ছিল তথা অধিকার নতুন হস্তগত হইয়াছিল, কিন্তু কর্তৃক যেমন রাইচরণের পূর্বাধিকার কাশ্মীর দলে তেমন একটি নতুন অধিকার দিয়া তাহার পূরণ করিয়াছিল। অনুকূল তাহার পুত্র সন্তানের অল্পদিনের জন্য জন্মলাভ করিয়াছিল। রাইচরণকে কেবল নিজের চেষ্টায় বা অধ্যাবসায় তাহাকে সম্পূর্ণ আয়ত্ত করিয়া লইয়াছিল। তাহার এমন সেই উদ্যোগ আরম্ভ করিয়াছিল এবং নিপুণতার সহিত তাহার দুই চক্ষে আকাশ উৎপাদন করে তাহার মুখের কাছে আসিয়া এমন আওয়াজ করে, অর্থহীন সংযত করে সেই ক্ষুদ্র থেকে রাইচরণ দেখতে সুন্দর হয়েছিল। অবশ্যই যখন হামাগুড়ি দিয়ে অতি সাবধানে চৌকাঠ পার হইয়া থাকে, কেউ ধরিতে আসে না, খিলখিল করে হাস্যরস করে, দ্রুত বেগে নিরাপদে ঢুকাইয়া চেষ্টা করিত। তখন রাইচরণ তখন অসাধারণ চাতুর্যের বিচার শক্তি দেখিয়া চমৎকৃত হইয়া চাইতে মার কাছে গিয়ে সব বিচারে, মা তোমার ছেলে বড় হলে জজ হবে, 5,000 টাকা রোজগার করবে, পৃথিবীতে আর কোনো মানব সন্তান থাকবে না, চৌকাঠের এখান থেকে অসম্ভব চতুর্থ পরিচয় দিতে পারবে। তাহার রাইচরণের ধারণা অগম্য, সেই ভবিষ্যতে সেখান থেকে পক্ষ কিছুই হবে না। অবশ্যই তদমল করিয়া আরম্ভ করিয়াছে আশ্চর্য ব্যাপার। যখন মাকে পিসিকে এবং পিসি রাইচরণকে চন্দ্রদেবী বলিয়েছে তখন সেই রাইচরণ বলল, কি সম্বাদে আর মৃত্যু ঘটিল। সবচেয়ে বেশি মাকেই বলে, পিসিকে সে পিসি বলে, আমি কিন্তু বাস্তবে শিশুর মাথার এ বুদ্ধি করিয়া যোগায়ে বড় শক্ত হল। নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনো এরূপ আলোক পরিচয় দিল। তাহার জজের উপদেশে যদি এখান থেকে সম্মান করিয়া চলে। কিছুদিন বাদে সেই দিয়া রাইচরণকে ঘোড়া ছাড়াতে মল্ল ছাড়িয়া তাহাকে শিশুর শরীরে কুস্তি করিয়া হইতে, তাহার পরবর্তী ওইখানে ভূমিতে না পড়িয়া ছেলে বিস্তার করিতে। এই সময় অনুকূল পরবর্তী জিজ্ঞাসা করিল, অনুকূল তাহার শিশুর জন্য কলকাতা হইতে ফেরাকা বিলইয়া গেল, সেখান থেকে মাথার কাটা চুরি করল, সেখান থেকে দুটো পায়ে মল তৈরি করেছিল। নবকর্মা 2 বেলা গাড়ি হইয়া খাওয়া তৈরি হইতে বর্ষাকাল আসিল। কোথায় পশ্চ সেখান থেকে শস্য ক্ষেত্রে মুখে পুড়িয়া লাগিল, সেই কাশফুল ঝাউবন জলে ডুবিয়া গেল। সেখান থেকে অবিশ্রান্ত সব থেকে জলের গর্জন দেখিয়ে গেল, এখান থেকে ধাবমান হয়ে গেল। সেখান থেকে এই খোকাবাবুর পরিবর্তন। রাইচরণে যখন বাড়ির বয় চাকরি করতেন তখন তার বয়স 12। যখন এসে জিজ্ঞাসা করে, লম্বা চুল, বড় চোখে শ্যামবর্ণে ছিপছিপে পালক, চারিতে কায়স্থ ছিল তাহার প্রভুও কায়স্থ। বাবুদের একসঙ্গে বয়স্ক শিশু সন্তানের রক্ষা পালনের জন্য সহায়তা করার কর্তব্যই ছিল। সেই শিশুর জন্য আজকে আমি কক্ষ হইতে স্কুল ছাড়িয়া কলেজে, অবশেষে কলেজে ছাড়িয়া মুন্সিপে প্রবেশ করিয়াছিল। রাইচরণে এক ভিত্ত হয়েছিল, তাহার মৃত্যুর মানুষ মাথা করে নিয়ে ঘরে আসিছে। সুতরাং অনুকূল থেকে যতটা অধৈর্য ছিল তাহা নতুন হইয়া হস্তগত করে, কিন্তু কর্তৃক রাইচরণের সেখান থেকে ঘাস পাড়িয়া গিয়েছে তেমন একটি নতুন অধিকার দিয়া সাধারণত পূর্ণ হয়েছিল। অনুকূল একটি পুত্র সন্তান অন্ধবিদের মধ্যে জন্মলাভ করিয়াছিল, কিন্তু রাইচরণের কেবল নিজের চেষ্টা এবং অধ্যবসায়ে তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া রইল। তাহা এমন সেই বলল, আমি আরম্ভ করেছি, সেই নিপুণের শরীরে তাহার সম্বন্ধে আকাশে উৎপাদিত করিলে তাহার মুখের দিকে আসিয়া এমন করি অর্থহীন অসংযত কথা করিলে শিশুর প্রতি এখান থেকে এই ক্ষুদ্র অনেক রাইচরণকে দেখি একবার পুলকিত হইয়া ওঠে। অপরাধে ছেলে যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাঠ পার হইতে, কেউ তাকে আসিয়া জিজ্ঞাসা করে, তুমি আমাকে নিজের কেন করে রেখেছো? চতুর্থ বিশ্বাস সত্যি চমৎকার হইয়া মার কাছে কি খবর বিশ্বাস করে, মা তোমার ছেলেকে বড় জজ হবে, 5,000 টাকা রোজগার করবে, পৃথিবীতে আর কোনো মানুষ সন্তান থাকবে না, যে সেখান থেকে অসম্ভব কিছু থাকতে পারবে না, এখান থেকে এবার ভবিষ্যৎ জজদের কিছুই আশ্চর্য নয়। কিন্তু আমি সেটি টলমল করিয়া আরম্ভ করিয়া আশ্চর্য ব্যাপার। যখন মাকে এবং পিসিকে আনন্দ বলিয়া থাকে, সে বললে তখন আর রাইচরণে সেই প্রাত্যহিক সংবাদ তাহাকে সেই ঘোষণা করিয়া থাকে। সবচেয়ে আশ্চর্য এই বিষয়ে মাকে যে বলে, পিসি আমি তোমাকে বাস্তব শিশুর মাথার এই বুদ্ধি কী করে যোগান শক্তি হলো? নিশ্চয়ই আমি কোনো বয়স্ক লোকের অসম্মান করিতে পারিবে দিল, তাহার জলে পদপ্রান্তে সম্ভবত সাধারণ সন্দেহ হইতে পারি না। কিছুদিন বাদে থেকে মুখ দাঁড়িয়ে নিয়ে তার সাথে খোড়া সাজিতে গেলে মাকে মল্ল দিয়া তাকে শিশুকে কুস্তি লইয়া যাবার অপরাভূত
ওই টুপিতে না পড়িয়ে গেলে বিষম এই সমাজে অনুকূল পরিবর্তন যে তার শিশুর জন্য কলিকাতায় একটি সাদা গাড়ি লইয়া গেল, আর জামার মাথায় একটা টুপি সোনার টুপি নিয়ে মল পড়িয়ে আসলে নবকুমারকে 2 বেলা গাড়ি নিয়ে খাওয়ানো চলতো। বর্ষাকাল আসিল, কোথায় সেখান থেকে শস্য কেটে এক মুখ গাছে বয়ে দিতেছিল, সেখান থেকে কাজ পর্যন্ত ঝাড়বন জলে ডুবে গেল। পাড়ায় ভাগে বিশ্রাম ঝুপ করে শব্দ জলে গর্জনে সেই দ্রুত বেগে ধাবমান হইল, তীব্র গতি সেখান থেকে করিয়া চলিল। অপরাহ্নে মেঘ করিয়াছিল, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। রায়চরণের খামখিয়া ক্ষুদ্র হইয়াছিল, কিন্তু ঘরের মধ্যে রায়চরণের ধীরে ধীরে সে বলল, ঝাড় গম্ভীর হও। এ বলল, আমি তাহাকে একটি নিয়ে চলে তুমি থেকে সূর্যাস্তের আয়োজন করিয়াছে। সেই নিঃশব্দের মধ্যে যেখানে শাশুড়ি অঙ্গুলিয়ে বলল, আমি যেখান থেকে ভূমির ওপরে একটা উচ্চ শাখায় সেখানে ফাঁস ফুল ফুটিয়েছিল, সেইখান থেকে সেই 2 ছাড়ি হইলে বলে, আমি আনন্দ করো যেদিন রায়চরণকে লাগাম পরিচিত হইবে, ঘোড়া সেই রাস্তা হইতে উন্নত হইবে। বাঙন থেকে বলেছে, আমি তাড়াতাড়ি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলে, দেখো দেখো ওই দেখো পাখি উড়ে গেল। তার কি এইরূপ অবস্থান্ত বিচিত্র সবে গাড়ি লাগিয়ে ছেড়ে বিশ্বাস বেগে কম সম্ভাবনা ভুলিবার কোনো প্রত্যেক পিঠা এরকম চারিদিকে আকর্ষণ করিয়া যদি কিছু কাল্পনিক পাখি হইয়া তবে চলবে না। তুমি আমাকে থাকো, মাছ চাষ করে ফল তুলে আনতে, খবরদার জলের ধারে যেও না, বাড়ি হাঁটুই হয়ে যাবে। কাপড় তুলে সেখান থেকে কত 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 বৃক্ষের অভিমুখে চলল। এই জলের ধারে গিয়ে বলল, আমি শিশুর মন হইবে, তুমি আমাকে সেই জলের দিকে ধাবতে হইল। জল খলখল করিয়া চলচল করিল। তুমি আর কোনো জায়গায় বৃহৎ জলের হাতে এড়িয়ে শক্ত শিশুর প্রবাহ সাহায্যে কোনো রকম নিজের হাসির মুখ দ্রুত বেগে পলায়ন করিতেছিলে। গল্প হচ্ছে লেখা প্রথম গল্প হচ্ছে 79 কাছ থেকে গল্প শুনুন। একালে বারাণসী নগরে প্রভানুসুর নামে এক রাজা ছিলেন। তার রাজার মাত্র 2 পুত্র ছিল, নাম ছিল বজ্রমুখ। সে ছিল নয়নের মণি। বজ্রমুখকে শিকার করতে ভালোবাসতেন, কিন্তু সে একদিনের মধ্যবিত্তকে গভীর বনে গিয়ে শিকার করতে গেলে বনের ধারে যেদিকে ওদিকে কিছুটা ঘোরার পর দেখতে খুব সুন্দর সরোবর, তাদের জল হাসে বক বা জলধার পাখিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মৌমাছিরা গুনগুন করে ফুল থেকে খাচ্ছে, রকিল অন্যান্য পাখিরা গান গাইছে। বড় সুন্দর জায়গায় মিষ্টি বাতাস, গাছের ছায়া শীতল ছায়ায় বসলে ঘুম এসে যায়। রাজকুমার বলল, আমি ব্যাকুল হইয়া গাছের সাথে ঘোড়া বাঁধল। তারপর সরোবরে জল স্নান করিল। দিদি একটা শিব মন্দির দেখলো, সেখানে পুজো শুরু করলো। পুজো শেষ করে ঠাকুর প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এলো। এসে দেখলো রাজকন্যা সে রকিলের সাথে স্নান করে পুজো সেরে গাছের ছায়ায় বেড়াচ্ছে। তাকে বজ্রমুকুট বললো, খুব ভালো লাগছে। সে বললো, দেখে মুগ্ধ হলাম। তারপর নিজের খোপা নিয়ে পদ্ম ফুল খুলে হাতে দিল, তারপর কানে পড়লো, তারপর কান থেকে হাতে কাটলো, তারপর মাটিতে ফেলে দিল, তারপর রাস্তায় বলে গেল, নিজের বুকে রাখলো, তারপর ঠাকুর এসে চলে গেল। কিছুই মাথা মুন্ডু কিছু বুঝবে না, কিন্তু বলেই ভালো দেখেছে। বন্ধু পুত্রের সাথে তাকে খুব সুন্দর বসলো। সবসময় বন্ধু তাড়াতাড়ি রাস্তার ফিরে এলো। একটা জল বেঙ্গল হতো, মুড়ো হয় বুড়ো গাছ, হাতগোন বাজপাত দিক পাও ঠিক ঠিক হাতগুল তাঞ্জল 2 মাঝে ভুঁই ঠান্ডায় না হবে। হরিদা বললো, আমাদের একেবারে জঙ্গলের ঘটনাটা বলিয়ে লিখবি, ও সরা লাইনে সংকেত থাকবে। সংকেতের ব্যাপারটা একটু পরেই আর দিকে আসবে। যখন জিজ্ঞাসা করলো ওই কলমটা শুরু করার আগে, তখন তুই প্রথমে বললো ওটা কিসের কায়দা? ওটা বললো ফুসফুরি দেওয়ার কায়দা। উত্তরটা আমার পছন্দ হয়ে বুঝতে পেরেছিলাম। আমরা সেই 2 মিনিট পর বললে ওটা শুরুতেই গল্প বাড়াবে, প্রথম থেকে মাথা খাটাতে পারবে। আমি ভেবে থেকে কথা সংকেতে গোড়ার দিকেই বলে রাখছি, কিন্তু সে আর মাথা খাটিয়ে বোধ হয় বিশেষ লাভ হবে না, কারণ আমাকে সংকেতটা সহজ নয়। ফিরিতে অবধি প্যাস ফেলে দিয়ে গিয়েছিল। অবশ্যই ব্যাপারটা আমাদের কাছে বেশ সহজ বলেই মনে হচ্ছিল। এত সুন্দর এতদিন বাদে ফেরিতে লোমহর্ষক অ্যাডভেঞ্চারের লেখার সময় আসলে লোকে আসলে জায়গার নামে ব্যবহার করে এসেছে, কিন্তু একজন বারণ করার চেষ্টা করেছে না নকল নামের ব্যাপারেও সে কিছু করতে পারেনি। বল জায়গাটা ভুটান সীমান্তে, সেখান থেকে আপত্তি নেই। নামটা লক্ষণ বাড়ি, সেই ভদ্রলোকের গল্পের প্রধান চরিত্র। সেই পদবীটা সিংহরায় প্যালেস নাম জমিদার। সেই দেশে অনেক দিন ছিল, তাদের মধ্যে অনেক আদি নিবাস ছিল, এবং রাজপুতের সেই বাংলাদেশে সেখান থেকে সৈন্যদের সেখান থেকে নিয়ে চলে গেল। বাংলাদেশের বসবাস একেবারে বাঙালি বনে গিয়েছিল। আমি ফিরিদাকে ফরমাইশ করে ঘটনাটা লিখেছি। আমি শুধু বানান না, ঘটনাটাও সত্যি। যা দেখছি যা শুনছি তারই সব কিছু লিখে দেওয়া। বাস্তবিক কলকাতা মেয়ে রবিবার সন্ধ্যে সকাল 6:30, তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট, গরমের ছুটি চলছে। ফেরিদা কলকাতায়
এসেছে সেই খুলে ব্যাপারে অপরাধী সে বললো আলপিনের ক্রু দিয়ে সাহায্য করতে পারবে, নাম টাম কিছু পয়সা কমিয়ে নিতে পারলেই ভালো, একটু বিশ্রাম নিচ্ছে যাবে। আবার যাত্রীদের আপনি কয়েকটা ভুটান সীমান্ত আটকালে এখন সময় যে জটায়ুর আবির্ভাব হলো। পাখির বাসা সুকুমার রায়ের লেখা। মানুষদের এবং নানা রকম জিনিস দিয়ে নানা রকম কায়দা নিজের বাসা বানায়, বাড়ি বানায়, কেউ হয়তো কেউ কেউ পাথর, কেউ বাঁশ, কেউ কেউ মাটি, কেউ চাল, কেউ বা কেউ পাখিরাও সেই রকম নানা জিনিসে সেই কায়দা ব্যবসায় সেই বানানো সেই কায়দা নিয়ে পারবে না। সেই বলে আজকে আমি কত ফরমাইশ করবো, কার বাসায় চলে গেল, কার বসে রইল, এমন একটা পাখির বাসা থেকে অবাক হয়ে যেতে তাতে বুঝি কত খরচ হয়েছে, আমি মন লাভ করেছে পাখিরা বাসা তোমার অনেকটাই দেখাচ্ছে, বোঝা যায় কেমন সুন্দর শুকনো ঘাস দিয়ে বুনের বাসাটি তৈরি করছে, সে তৈরি করছে গাছে সেই জন্তু নিয়ে আক্রমণ করে, সেই জন্য বাসায় ঢুকিয়ে রাস্তার তারা দিয়ে শত্রুকে জব্দ করার জন্য সেই উপায় আছে। তারা অনেক সময় বাসার জায়গাতে একটা গর্তের মধ্যে মুখ দিয়ে তৈরি রাখে, সে কেবল ঠকরাবের জন্য না, সেই বলে বাসার মধ্যে ঢোকে না। টুনটুনি পাখি বললে আগে মিকি পাতা নিয়ে একটা বাটি রাখো, তার মধ্যে নরম ঘাস পাতা দিয়ে বাসাটাকে বানাও, এবার সেখানে সুতো সাধারণ রেলমেট করো, এসব না থাকলে সুতো সেখানে এখান থেকে নিয়ে চলো, বাসা অনেকটাই দোদুল্যমান হয়ে যাবে, খোলা জাতির মতো হিংস্র যুক্তি গিরগিটি আক্রমণ করে থাকবে। সেই জন্য আজকে প্রায় একরকম সেই বাসা তৈরি করবে। অনেক জাতি সেই পাখি মাটির বাসা তৈরি করে, গাছ থেকে পাখি পছন্দ হয় না তাদের মধ্যে, কেউ কেউ আবার তৈরিও করে নিজের গাছের সেই ঝোপের মধ্যে লুকিয়ে রাখে, মাটিতে গর্ত করে ডিম পড়ে। মোরগ, তিতির এবং পেরু এবং এরা সবাই জাতের, কিন্তু কোন কোন পাখি সুন্দর লতা নিয়ে কুঞ্জবনের মধ্যে বানায় অস্ত্র দিয়ে দেশের কুঞ্জে পাখি, তার বাসার সামনে খুব লতা কঞ্চু দিয়ে তৈরি পাখাটি ছোটো ছোটো, কিন্তু কোনো ছোটো হয় না। এদের আবার রং চঙের জিনিস বড়, ভাঙা চক, ভাঙা পাথর, ভাঙা জিনিস এবং সব পড়ে আছে, এদের বাসায় চারিদিকে জড়ো করে রাখে, ওদিকে থুতু ফেলে না, আমাদের নিজে ইজ্জতের পালো এই ঘরে নিয়ে আসবে। সেই বলে আজকে আমি ইস্ট ইন্ডিয়া দ্বীপপুঞ্জ নিয়ে যাবো, সেখান থেকে জাতির সেখান থেকে নিজের বাসা বানাও এবং চীনে দেশে সেখান থেকে পুজো আদায় করে, সে বললে বানিয়ে খাও। এই দেশের এই মানব দামও খুব বেশি, অনেক জাতের পাখি নিয়ে বসে থাকে, সে বলে আজকে এই বাসা দিয়ে অনেক কায়দা করেছি, কিন্তু আজকে আমি কুমির দেশে পারবো না, ফ্লেমিঙ্গো ডিম পারে, আর অনেক জাতির পাখি কায়দায় বাসায় তাদের অধিকাংশ আফ্রিকার, তোমরা অনেকেই বোঝায় কাঠঠোকরা দেখেছে, এবার ছোকরা ছোকরা মেয়ের গাছের তারায় ভিতরে আনা ছেলে চুরি করবে, লোভ কাঠ নিয়ে যাবে, গর্তে নিয়ে যাবে, অনেক সময় সাপের কামড় খাবে, এবং কারণ সাপের কাঠের কামড় বাসা সেখান থেকে অধিকার সবচেয়ে বড় পটু। মাছি আমাদের সামনে টেবিলে চিনি মাছি পড়েছিল, এই মাছি মন দিয়া বললো আজকে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম, পরীক্ষা আরম্ভ করিয়াছিলাম, চিনির মুখে অনেকক্ষণ শীত ছিল, মনে হয় যে ভারী ভাবনা হইয়া পড়েছিল। এখন আমি দেখে একটু ভালো করিয়া দেখিলে বোঝা যাবে তার ব্যস্ত তাদের মুখ দেখিবে, কোথা থেকে একটু চটপট করিয়ে তাড়াতাড়ি চলেছে, ভালো করিয়ে দেখলে চোর ধরা পড়ে না, তাহলে এই বেলা মাছিটাকে ধরিয়া ফেলি। এই মাছি আমাকে চাইবে অনেকখানি চপচপ করে, এখন নারাইবার ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করে, বাস্তবিক মাছির চোখে খুবই শক্ত, তারাই লাল মাটিতে দেখতে যাবে, এই সমস্ত মাথাটা তাহারই এদিকে মনে হয় যেন মাথাটা থেকে সূক্ষ্ম জাল পড়ছে, আবার বড় দেখাই যাবে সেই ছোটো পর্দা দিয়ে সেই হয়তো ক্ষুদ্র ছায়া পড়ে, এটাকে হাতে হাতে এইরকম দেবে অনবীক্ষণিক যন্ত্র দিয়ে মাটিতে পরীক্ষা করে দেখো, সেখানে দেখবে সেখানেই সূক্ষ্ম কৌতূহল শুরু, আমি সেখান থেকে জীব কাটে, কম আশ্চর্যের ব্যাপার নয়। পাখিরা শুধু সাধারণ জিভের আঘাত, শিরের ন্যায় নখগুলি সমস্ত গোড়া দিয়ে রাখবে, এমন চোখের ফাঁকা থাকবে না, অনুবীক্ষণ যন্ত্র দেখবে, আরও অনেক সূক্ষ্ম কারিগরি থাকবে, এক একটি নল নিয়ে অসংখ্য আংটি মারা হবে, আংটির ওপরে আংটি বসানো, সেই দেখবে তুমি আমাকে উঠুটি মারবে, কখনো মুখের ভেতরে থাকবে না, তখন ভুলে উস্কে আবার কী হয়, আবার সেই অসময় সেই বললো কি আমি নালগুলি নিয়ে জলে ঝড়ের মতো বাইর হয়, এবং গরু এবং এটাকে মাছি বড় হতে থাকে, তাদের দাঁতও অনেক দাঁতের রক্ত পাখি, সুতরাং তাদের জীবের সঙ্গে এক করে হুল ফোটে থাকবে, সেই মাছের জীবের চাইতে অনেক বেশি, কিন্তু আর কি অনেকটা বোতলের মতো, কিন্তু সেখান থেকে জলে সেই ফাঁক করে ফুটো জিজ্ঞাসা করে, অতটুকু ঢুকিয়ে রক্ত পান করে। তারপর মাসিকে যাকে সেই বলে চুপ করে বসে থাকে, সেই জিনিস অনেক কিছুই আছে, প্রথমে দেখেছি বাস্তবিক সে করবে জিনিস, তাও তো তুমি আমাকে নিয়ে যাও এখান থেকে, তুমি ভর করে মাছি দিয়ে খাবারের